শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা আমাকে। ক্লাস নিচ্ছি, পরে কথা বলবো, সকালবেলা ফোন দিবেন। শোনা যাচ্ছে, ওকে ফাইন। দেখেন, আজকে আমরা পড়বো আইএফআইসি ব্যাংকের এমটিওর প্রশ্নগুলো 2013 সালের। এক নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে দ্য নাম্বার অফ ফ্লাইটস লিভিং আ সার্টেন এয়ারপোর্ট ডাবলস ডিউরিং এভরি 1 hour period between its 9 a.m. opening and noon. After noon, the number of flights leaving from the airport doubles during every 2 hour period. If 4 flights left from the airport between 9 a.m. and 10 a.m., how many flights left the airport between 2 p.m. and 4 p.m.? এখানে বলা হচ্ছে যে একটা এয়ারপোর্ট থেকে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রতি ঘন্টায়, মানে প্রথম ঘন্টায় যত ফ্লাইট মানে যাবে, দ্বিতীয় ঘন্টাতে তার দ্বিগুণ ফ্লাইট চলে যাবে, ঠিক আছে। আর দুপুর 12টার পর থেকে পরবর্তী 2 ঘন্টায় কি হবে, ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে এইরকম, এগুলো হচ্ছে ম্যাথ না, এগুলো মানসিক দক্ষতা টাইপের প্রশ্ন। এবং এখানে প্রশ্নে বলেও দিচ্ছে যে তাহলে দুপুর 2টা থেকে 4টার মধ্যে কতগুলো ফ্লাইট চলে গেছে, এবং আমাকে এখানে এটাও বলে দিছে যে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত 4টা ফ্লাইট মানে এয়ারপোর্ট ছেড়ে গেছে। তাহলে খেয়াল করেন, সকাল 9টা থেকে 10টা পর্যন্ত যদি 4টা ফ্লাইট যায়, তাহলে প্রতি ঘন্টায় সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত প্রতি ঘন্টায় ফ্লাইট যাবে কয়টা, আগে যতগুলা গেছে তার দ্বিগুণ। তাহলে এই যে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত ফ্লাইটের সংখ্যা কত হবে, 4-এর দ্বিগুণ 8। তারপরে সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত ফ্লাইটের সংখ্যা কত হবে, 8-এর দ্বিগুণ অর্থাৎ 16। তারপরে বেলা 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত ফ্লাইটের সংখ্যা কত হবে, ওই যে বলে দিছে যে যখন বেলা 12টা বাজবে, বেলা 12টা থেকে প্রতি 2 ঘন্টা পরে ফ্লাইটের সংখ্যা হবে আগের ফ্লাইটের সংখ্যার দ্বিগুণ। তাহলে 16-এর দ্বিগুণ কত, এই যে 32। আবার আমাকে জিজ্ঞাসা করছে যে তাহলে দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত কতগুলা ফ্লাইট এই এয়ারপোর্ট ছেড়ে যাবে। তো যেহেতু প্রতি 2 ঘন্টা পর ফ্লাইটের সংখ্যা ডাবল হচ্ছে, তো 32-এর ডাবল কত, 64। তার মানে বেলা 2টা থেকে দুপুর 4টা পর্যন্ত টোটাল ফ্লাইট কতগুলো উড়ে গেছে, এই যে 64টা। 64 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 2 নম্বর। 2 নম্বরে কি বলতেছে যে রহিমস কনভার্টিবল গেটস গ্যাস মাইলেজ দ্যাট ইজ 40% হায়ার দেন দ্যাট অফ করিমস সাউথ। ইফ জলিলস হ্যাচব্যাক গেটস গ্যাস মাইলেজ দ্যাট ইজ 15% হায়ার দেন অফ রহিমস কনভার্টিবল, দেন দ্যাট অফ রহিমস কনভার্টিবল, then Jolil's hatchback gets gas mileage that is what percent greater that of Karim's SAF? দেখেন, এই প্রশ্নগুলোর একদম ডিরেক্ট বাংলা বলাটা আসলে খুবই টাফ, কারণ এখানে বেশ কয়েকটা শব্দের অর্থ আমি নিজেই জানি না, বা এগুলো দ্বারা কি বোঝাচ্ছে এটাও আমার মানে ধারণার বাইরে। বাট প্রশ্ন কি বলতেছে এটা আমি অন্তত বুঝতে পারতেছি। এখানে কনভার্টিবল শব্দের অর্থ আমি জানি না, এই সাফ দ্বারা কি বুঝাইছে এটাও জানি না, হ্যাচব্যাক দ্বারা কি বুঝাইছে এটাও আমি জানি না। তবে এতটুকু আমি বুঝতে পারছি যে করিমের কাছে একটা জিনিস আছে, তার চেয়ে 40% বেশি আছে রহিমের কাছে। এই জিনিসটা আমি এখান থেকে বুঝতে পারতেছি।
তাহলে এই যে 40%, ফ্র্যাকশনাল ভ্যালু আমরা কত জানি, 2/5। অর্থাৎ করিমের কাছে এবং রহিমের কাছে থাকা জিনিসের অনুপাত কত হবে, বলতেছে যে করিমের কাছে যতগুলো আছে, অর্থাৎ করিমের কাছে যদি 5টা থাকে, রহিমের কাছে আছে 40% বেশি, অর্থাৎ 5-এর উপর 2 বেশি, অর্থাৎ 7টা। তারপরে রহিম এবং জলিলের অনুপাত দেখাচ্ছে যে ভাই রহিমের কাছে, এই যে দেখেন, if Jolil's hatchback gets gas mileage that is 50% higher than that of Rohim's convertible, বলতেছে যে রহিমের কাছে একটা জিনিস আছে, তো রহিমের কাছে যতটুকু আছে তার চেয়ে 15% বেশি আছে জলিলের কাছে। তাহলে আমরা জানি যে 15%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, এই যে 3/20। অর্থাৎ রহিমের কাছে যদি 20টা জিনিস থাকে, জলিলের কাছে থাকবে কয়টা, 15% বেশি। 15% বেশি মানে হচ্ছে 20-এর উপরে 3 বেশি, তো 20-এর উপরে 3 বেশি মানে কত, 23। এখন খেয়াল করেন, আমরা চাইলে এখান থেকে করিম, রহিম এবং জলিলের ইফিসিয়েন্সি তাদের ইন্ডিভিজুয়াল রেশিও বের করতে পারি। সো করিমেরটা প্রথমে আছে, প্রথমেরটা বের করার জন্য 5-20-এ কত হয়ে যাবে, 100 হয়ে যাবে। জলিলেরটা শেষে আছে, 7-23-এ কত, 161 হয়ে যাবে। 23 যেহেতু 7 গুণ হয়েছে, তার মানে 20 7 গুণ হয়ে কত হয়ে যাবে, 140 হয়ে যাবে। সো আলটিমেটলি আমাদেরকে কি জিজ্ঞাসা করছে, যে হোয়াট পার্সেন্ট গ্রেটার, দেখেন, দেন জলিলস হ্যাচব্যাক গেটস গ্যাস মাইলেজ দ্যাট ইজ হোয়াট পার্সেন্ট গ্রেটার দ্যাট অফ করিমস সাফ। অর্থাৎ জলিলের কাছে করিম অপেক্ষা ওই জিনিসটা কত পার্সেন্ট বেশি আছে, এটা জিজ্ঞাসা করছে। জলিলের কাছে করিম অপেক্ষা ওই জিনিসটা কত পার্সেন্ট বেশি আছে, এটা জিজ্ঞাসা করছে। তাহলে করিমের কাছে আমরা দেখতে পাচ্ছি 100, জলিলের কাছে দেখতে পাচ্ছি 161। তাহলে কত পার্সেন্ট বেশি আছে, আপনি বলবেন যে 61% বেশি আছে। অর্থাৎ করিমের চেয়ে জলিলের কাছে 61% বেশি আছে। এখন তোরা যে জিনিস নিয়ে কথা বলতেছিস বল, আমাদের দেখার বিষয় না, কারণ প্রশ্নের মেইন থিমটা আমি বুঝতে পারতেছি যে কারো কাছে বেশি কারো কাছে কম, কত পার্সেন্ট বেশি কত পার্সেন্ট কম, কি জিনিস বেশি কি জিনিস কম বা কি বুঝাচ্ছে এটা দেখার দরকার নাই আমার। কারণ এইগুলার যখনই ওই যে প্রশ্ন তখনই কঠিন মনে হয় যখন আমরা বাংলা করতে যাই, সব কিছুর বাংলার দরকার নাই, প্রশ্নের টোনটা বুঝতে পারতেছি কিনা, প্রশ্ন কোন দিকে যাইতে বলতেছে এটা বুঝতে পারতেছি কিনা, এটা হচ্ছে মেইন। সেন 3 নম্বরে চলে যান। দেখেন 3-এ কি বলা হচ্ছে যে ইফ n ইকুয়াল টু 7⁻9 - 6 হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট অফ n। দেখেন এটা একটা মজার একটা অঙ্ক। এখানে বলা হচ্ছে যে 7⁻n - 6, অর্থাৎ এখান থেকে একটা সংখ্যা পাবো, তার একক স্থানীয় অঙ্কটা কত হবে এটা আমাদের বের করতে হবে। দেখেন আমরা যদি 7-এর বিষয়টা একটু খেয়াল করি, একটু মনোযোগ দেন, 7-এর বিষয়টা যদি একটু খেয়াল করি, 7-এর ওপরে 1 পাওয়ার মানে হচ্ছে 7, 7-এর ওপরে 2 পাওয়ার মানে হচ্ছে 49, আমার ইউনিট ডিজিট কত, 49। 7-এর ওপরে 3 পাওয়ার মানে হচ্ছে 243, ইউনিট ডিজিট কত, এই যে 3। 7-এর ওপরে যখন আমি আবার 4 পাওয়ার দিব, তখন এখান থেকে যে ইউনিট ডিজিটটা পাবো সেটা 1 পেয়ে যাব। ঠিক আছে, দেখেন তাহলে বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন, এই 7-এর সাইকেলটা বোঝার চেষ্টা করেন যে 7-এর উপরে যখন পাওয়ার 1, তখন আমার ইউনিট ডিজিট কত হচ্ছে, 7 হচ্ছে। 7-এর উপরে পাওয়ার যখন 2, তখন আমার ইউনিট ডিজিট কত, 9। 7-এর উপরে পাওয়ার যখন 3, তখন আমার ইউনিট ডিজিট কত হয়ে যাচ্ছে, 3 হচ্ছে। 7-এর উপরে পাওয়ার যখন আবার 4 হবে, আমি জানি না এখানে 7-এর উপরে পাওয়ার 4 হলে পুরো সংখ্যাটা কত, বাট আমি বুঝতে পারতেছি যে এখানে 1 হবে। কিভাবে বুঝতে পারতেছি, কারণ আমি 7-এর সাথে যখন 243-কে গুণ করব, তখন 3 7 21-এর 1 চলে আসবে। ঠিক আছে, তার মানে 7-এর উপরে পাওয়ার 4 দিলে 1 আসবে। তারপরে 7-এর উপরে যদি আমি আবার পাওয়ার 5 দেই, তার মানে এই 7-এর সাথে এই 1 গুণ করলে ইউনিট ডিজিট 7 আসবে। আবার 7-এর উপরে যদি আমি আবার 6 পাওয়ার দেই, তাহলে এখানে কত পাবো, এই যে ইউনিট ডিজিট 9 পাবো, কারণ 7 দিয়ে 7-এর সাথে গুণ করে দিলে 9 পাবো। এই যে 7-এর সাথে যদি আমি আবার পাওয়ার 7 দেই, এখানে ইউনিট ডিজিট কত পাবো, 3 পাবো। 7-এর উপরে পাওয়ার যদি 8 দেই, তাহলে এখানে ইউনিট ডিজিট কত পাবো, 1 পাবো। 7-এর উপরে ঠিক সেমভাবে পাওয়ার যদি আমি 9 দেই, তাহলে এখানে ইউনিট ডিজিট কত পাওয়া যাবে, 7 পাওয়া যাবে। সো আমরা যদি এখানে একটা বিষয় যদি একটু খেয়াল করি, যে প্রত্যেক 4টা সাইকেল পর পর 7-এর ইউনিট ডিজিট, মানে 7-এর উপরে আপনি পাওয়ার যতই দেন না কেন,
প্রতি 4টা সাইকেল পর পরে ইউনিট ডিজিট ওই সেম থাকতেছে। দেখেন প্রথম 4টা সাইকেলে ইউনিট ডিজিট ছিল 7, 9, 3, 1। আবার পরের চারটা সাইকেল যদি আমরা খেয়াল করি, এই যে দেখেন ইউনিট ডিজিট 7, 9, 3, 1। এখানেও দেখেন 7, 9, 3, 1। ঠিক সেমভাবে আরও যদি পরের আরও 4টা ডিজিট লিখি, বা পরে যদি আরও আমি 7-এর উপরে আরও পাওয়ার 10, 11, 12, 13, 14 যাই দেই না কেন, অর্থাৎ প্রত্যেক 4টা সাইকেল পর পর 7-এর ওপরে পাওয়ার করলে যেই সংখ্যাটা পাবো তার ইউনিট ডিজিট এইরকম সেম হবে, অর্থাৎ 7, 9, 3, 1 এইরকমই চলে আসবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাই আমাদেরকে যেহেতু শুধুমাত্র ইউনিট ডিজিট নিয়েই কাজ করতে হবে, সো আমরা শুধু ইউনিট ডিজিট নিয়ে চিন্তা করব। তো 7-এর উপরে পাওয়ার 9 মানে কত? এই যে ইউনিট ডিজিটে কত পাচ্ছি? 7 পাচ্ছি। তার মানে 7-এর উপরে পাওয়ার 9 করলে যেই সংখ্যাটা পাবো তার ইউনিট ডিজিট হচ্ছে 7। এখান থেকে যদি আমি এই যে 6কে বিয়োগ করে দেই, তাহলে যেই সংখ্যাটা পাবো, এখানে 7-এর আগে ধরেন যে আরও বেশ কিছু সংখ্যা আছে, এগুলো আমার দেখার বিষয় না। আমি এই সংখ্যাটা থেকে যখন 6কে বিয়োগ করতেছি, তখন আমার ইউনিট ডিজিট কত আসতেছে? আপনি বলবেন যে 6 আছে, কত হলে 7 হবে? 1 হবে। অর্থাৎ এখানে বিয়োগফল যেটা হবে, সেই বিয়োগফলের ইউনিট ডিজিট ডেফিনেটলি 1 হবে। অর্থাৎ অপশন ডির 1 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান, 4 নাম্বার। চারে কি বলা হচ্ছে? ডিউরিং এ স্পেশাল প্রমোশন এ সার্টেন ফিলিং স্টেশন ইজ অফারিং এ 10% ডিসকাউন্ট অন গ্যাস পারচেসড after the first 10 gallons. If Kim purchased 20 gallons of gas and Jenny purchased 25 gallons of gas, then Jenny's total per gallon discount is what percent of Kim's total per gallon discount? বলা হচ্ছে যে একটা পেট্রোল পাম্পে আপনি গ্যাস নিতে গেছেন, তো সেখানে বলা হচ্ছে যে প্রথম 10 গ্যালনের পরে আপনি যত পরিমাণ গ্যাস কিনবেন সেখানে আপনাকে 10% ডিসকাউন্ট দেওয়া হবে। তো এখানে বলা হচ্ছে যে কিম 20 গ্যালন গ্যাস কিনছে আর জেনি কিনছে 25 গ্যালন গ্যাস। তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে তাহলে প্রতি গ্যালন গ্যাসে কিমের সাপেক্ষে জেনি কত পার্সেন্ট ডিসকাউন্ট পায়। ঠিক আছে, প্রতি গ্যালন গ্যাসের দামে কিমের সাপেক্ষে জেনি কত পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এটা বের করতে হবে। সো এখানে যদি আমরা প্রথমে কিমের হিসাবটা করি, কিম এখানে গ্যাস কিনছে হচ্ছে 20 গ্যালন। আমি ধরে নিচ্ছি যে প্রতি গ্যালন গ্যাসের দাম যদি 100 টাকা করে হয়, তাহলে 20 গ্যালন গ্যাসের দাম কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 2000 টাকা হবে। এটা হচ্ছে অরিজিনাল প্রাইস। ঠিক আছে, তো প্রথম 10 গ্যালনের দাম কত? 100 টাকা করেই ধরছে। প্রথম 10 গ্যালনের দাম 100 টাকা করে হলে 1000 টাকা হয়ে যাচ্ছে। আর পরবর্তী যেই 10 গ্যালন কিনতেছে সেখানে 10% ডিসকাউন্ট পাচ্ছে। তো 100 টাকায় যদি 10% ডিসকাউন্ট পায় তাহলে 90 টাকায় কিনবে। তাহলে 10 গ্যালন গ্যাসের দাম কত? এই যে 900 টাকা। তাহলে এখানে কিম টোটাল কত টাকায় গ্যাস কিনতেছে? এই যে 20 গ্যালন গ্যাস কিনতেছে 1900 টাকায়। তাহলে এখানে ডিসকাউন্ট পাচ্ছে কত? আপনি বলবেন যে ভাই 20 গ্যালন গ্যাসের দাম হচ্ছে 2000 টাকা, সেখানে 1900 টাকা দিয়েই পাচ্ছে, তার মানে ডিসকাউন্ট পাচ্ছে হচ্ছে 100 টাকা। তো প্রতি গ্যালন গ্যাসে সে কত টাকা ডিসকাউন্ট পাইলো? ডিসকাউন্ট পার গ্যালন কত পাচ্ছে? আপনি বলবেন যে ভাই 20 গ্যালন গ্যাস কিনছে, 100 টাকা ডিসকাউন্ট পাচ্ছে, তার মানে পার গ্যালন গ্যাসের ডিসকাউন্ট পাচ্ছে কত? 5 টাকা। ঠিক আছে, এটা গেল কিমের হিসাব। এবার যদি আমরা জেনির হিসাব করি তাহলে বিষয়টা কি দাঁড়াবে? আপনি বলবেন যে ভাইয়া অরিজিনাল প্রাইসটা যদি চিন্তা করি, যে জেনি এখানে গ্যাস কিনছে কত? 25 গ্যালন। তাহলে অরিজিনাল প্রাইস কত? প্রতি গ্যালনের দাম 100 টাকা করে হলে 25 গ্যালনের দাম কত হবে? এই যে 2500 টাকা হবে। ঠিক আছে, এখন প্রথম 10 গ্যালন সে 100 টাকা করেই কিনছে,
অর্থাৎ এই যে 1000 টাকা, আর পরবর্তী 15 গ্যালন সে কিনবে কত করে, 90 টাকা করে। 9 15 135 আর একটা শূন্য, অর্থাৎ 1350 টাকা। তাহলে টোটাল দাম কত আসতেছে, 25 গ্যালন গ্যাসের টোটাল দাম আসতেছে হচ্ছে আপনার 2350 টাকা। তাহলে এখানে ডিসকাউন্ট কত পাচ্ছে, আপনি বলবেন যে গ্যাসের মূল দাম হচ্ছে 2500 টাকা, সে ডিসকাউন্টে কিনছে 2350 টাকা দিয়ে, তার মানে ডিসকাউন্ট পাচ্ছে 150 টাকা। তাহলে পার গ্যালনে ডিসকাউন্ট কত পাচ্ছে, এই যে 25 ওপরে 150, তার মানে হচ্ছে 6 টাকা। তো প্রশ্নে এটাই জিজ্ঞাসা করতেছে যে তাহলে এই যে জেনি প্রতি গ্যালন গ্যাসে 6 টাকা ডিসকাউন্ট পাইছে আর কিম প্রতি গ্যালন গ্যাসে 5 টাকা ডিসকাউন্ট পাইছে, তাহলে জেনির এই ডিসকাউন্টের পরিমাণটা কিমের ডিসকাউন্টের পরিমাণের শতকরা কত পার্সেন্ট। সো এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় যে ভাই 120% হবে। কোথায় উত্তর, অপশন বিতে 120% হবে। প্রশ্ন দেখতে বড় বা দেখতে মনে হচ্ছে খুব বেশি পেঁচানো না, অনেক ক্যালকুলেশন আপনি স্কিপ করতে পারবেন, এখানে বেশ কিছু ক্যালকুলেশন এমনিতেই স্কিপ করা যাবে। ঠিক আছে, মানে স্কিপ করা যাবে মানে হচ্ছে আপনি মাথায় করে নেবেন। পরেরটাতে চলে যান। দেখেন 5 নম্বরে বলা হচ্ছে যে টু ফিল এ নাম্বার অফ ভ্যাকান্সিস এ কোম্পানি মাস্ট হায়ার 3 অফিসার্স ফ্রম 6 অ্যাপ্লিকেন্টস অ্যান্ড 2 ম্যানেজার্স ফ্রম 4 অ্যাপ্লিকেন্টস। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ ওয়েস ইন হুইচ দ্য কোম্পানি ক্যান মেক ইট সিলেকশন। বলতেছে যে একটা কোম্পানিতে কিছু মানে লোকজন লাগবে, তো বলতেছে যে 6 জন আবেদনকারীর মধ্যে থেকে 3 জন অফিসার নেওয়া লাগবে আর 4 জন আবেদনকারীর মধ্যে থেকে 2 জন ম্যানেজার নেবে। তো বলতেছে যে এই মানুষগুলোকে আপনি কত উপায়ে বাছাই করতে পারবেন এটা একটু বের করে দেখান। কত উপায়ে বাছাই করতে পারবেন এটা বের করতে, কম্বিনেশনের প্রশ্ন, সহজ জিনিস। 6 জন থেকে 3 জন নিব, তার মানে হচ্ছে 6C3 গুণন 4 জন থেকে 2 জন নিব, তার মানে হচ্ছে 4C2। 6C3 মানে কত, 6 × 5 × 4, নিচে কত 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। 4C2 মানে কত, 4 × 3, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2। 6 কাটে গেল, 4 5 কত 20 গুণন 2, এটার ভিতরে 2 বার যাবে, 3 2 6, 6 20 কত, এই যে 120। অর্থাৎ 120 উপায়ে আপনি এদেরকে সিলেক্ট করতে পারবেন। পরেরটাতে চলে যান 6 নম্বর। 6 কি বলা হচ্ছে যে at a college football game 4/5 of the seats in the lower deck of the stadium were sold. If 1/4 of all the seating in the stadium is located in the lower deck and if 2/3 of all the seats in the stadium were sold, what fraction of the unsold seats in the stadium were in the lower deck? বলতেছে যে একটা স্টেডিয়ামের 4/5 আসন হচ্ছে লোয়ার ডেকে, লোয়ার ডেক অফ দ্য স্টেডিয়াম, আচ্ছা আচ্ছা, একটা স্টেডিয়ামের যত আসন আছে তার মধ্যে লোয়ার ডেকে যতগুলো আসন তার 4/5 আসন কি হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। বলতেছে যে পুরো স্টেডিয়ামের যত আসন আছে তার মধ্যে 1/4 যদি লোয়ার ডেকে হয় অ্যান্ড 2/3 অফ অল দ্য সিটস ইন দ্য স্টেডিয়াম আর সোল্ড, এবং পুরো স্টেডিয়ামের যতগুলো আসন আছে তার 2/3 আসন বিক্রি হয়ে যায়, আমাদেরকে বের করতে হবে হোয়াট ফ্র্যাকশন অফ দ্য আনসোল্ড সিটস ইন দ্য স্টেডিয়াম ওয়ার ইন দ্য লোয়ার ডেক। তাহলে ওই স্টেডিয়ামের যতগুলো আসন বিক্রি হয়নি তার কত অংশ লোয়ার ডেকে অবস্থিত এটা জিজ্ঞাসা করছে। ঠিক আছে, অর্থাৎ লোয়ার ডেকের কত অংশ সিট বা আসন বিক্রি হয়নি এটা আমাদের বের করতে হবে।
এখন কথা হচ্ছে যে ওই স্টেডিয়ামের টোটাল সিটিং ক্যাপাসিটি কত, এইটা গুরুত্বপূর্ণ। টোটাল সিটিং ক্যাপাসিটি কত এটা আমরা খুব ইজিলি বের করতে পারি। এই যে 4/5, এই যে 1/4 এবং 2/3 3, অর্থাৎ এখানে 3, 4 এবং 5, এই তিনটার লসাগু করলে আমরা পাবো 60। আমরা ধরেই নিচ্ছি যে ওই স্টেডিয়ামের টোটাল সিটিং ক্যাপাসিটি হচ্ছে 60। এখন আসেন লোয়ার ডেকে আসন সংখ্যা কত বলে দিছে, বলতেছে যে লোয়ার ডেকে আসন সংখ্যা হচ্ছে পুরো আসন সংখ্যার 1/4। তাহলে 60-এর 1/4 কত, এই যে 15। তাহলে লোয়ার ডেকে যদি 15টা আসন থাকে, তাহলে আপার ডেকে আসন সংখ্যা কত, আপনি বলবেন যে 60 বিয়োগ 15 ইজ ইকুয়াল টু 45টা হচ্ছে আপার ডেকে আছে। ঠিক আছে, এরপর আসেন টোটাল সোল্ড হয়েছে কতগুলা, টোটাল আসন বিক্রি হয়েছে কতগুলা, 60টা আসনের মধ্যে 2/3 আসন বিক্রি হয়ে গেছে। তার মানে হচ্ছে 40টা আসন আমার কি হয়েছে, 40টা আসন আমার বিক্রি হয়ে গেছে। সকালবেলা ফোন দিবেন, ক্লাস নিচ্ছি, ঠিক আছে। দেখেন তাহলে এই যে 40টা আসন আমার বিক্রি হয়ে গেছে। এখন খেয়াল করেন, তাহলে 60টার মধ্যে 40টা যদি বিক্রি হয়, তাহলে টোটাল আনসোল্ড সিট কয়টা আছে, আপনি বলবেন যে 60টা থেকে 40টা যদি আমার বিক্রি হয়ে যায়, তাহলে আমার আনসোল্ড আছে কয়টা, এই যে 20টা। ঠিক আছে, এখন খেয়াল করেন লোয়ার ডেকে কতগুলো আসন বিক্রি হয়েছে, লোয়ার ডেকে কতগুলো আসন বিক্রি হয়েছে, লোয়ার ডেকে আসন হচ্ছে আমার 15টা। এই 15টা আসনের মধ্যে এই যে 4/5 আসন আমার বিক্রি হয়ে গেছে, তার মানে কি 12টা আসন বিক্রি হয়ে গেছে। তাহলে লোয়ার ডেকে আনসোল্ড আসন কয়টা আছে, আপনি বলবেন যে টোটাল আসন ছিল 15টা, 12টা বিক্রি হয়েছে, তার মানে 3টা আনসোল্ড আছে। তাহলে এই যে রিকোয়ার্ড ফ্র্যাকশন কত, প্রশ্নে আমাকে জিজ্ঞাসা করছে যতগুলা আসন বিক্রি হইল না, তাহলে আসন বিক্রি হয় না টোটাল কয়টা, এই যে 20টা। তো বলতেছে যে এই 20টার মধ্যে লোয়ার ডেকের আসন কয়টা, এই যে লোয়ার ডেকে বিক্রি হয়নি এমন আসন হচ্ছে 3টা। তার মানে রিকোয়ার্ড ফ্র্যাকশন হচ্ছে 3/20, এই যে অপশন এতে উত্তর। মানে প্রশ্নগুলো একটু লেংদি করছে, সমাধানগুলো মানে হালকা বড় কিন্তু সহজ। সমাধান যে খুব বেশি ঝামেলাপূর্ণ এমন না, সহজই আছে। পরেরটাতে চলে যান, 7 নম্বর। দেখেন সাথে কি বলা হচ্ছে যে এ ডিপার্টমেন্ট স্টোর রিসিভস এ শিপমেন্ট অফ 1000 শার্টস ফর হুইচ ইট পেস টাকা 9000। দ্য স্টোর সেলস দ্য শার্টস অ্যাট আ প্রাইস অফ 80% অ্যাবভ দ্য কস্ট ফর 1 month, হুইচ ইট reduces the price of the shirts to 20% above cost. The store sells 75% of the shirts during the first month and 50% of the remaining shirts afterward. How much gross income did sales of the shirts generate? এখানে বলা হচ্ছে যে একটা দোকানে 1000 শার্ট কিনে নিয়ে আসছে 9000 টাকা দিয়ে। কথা বুঝতে হবে, এইগুলা মানে ম্যাথের চেয়েও বড় বিষয় হচ্ছে যে আসলে আপনি বিষয়গুলোকে কিভাবে ডিল করতে পারেন। ঠিক আছে, এই জন্য এত ঝামেলাপূর্ণ করে দেওয়া। এখানে বলা হচ্ছে যে আপনি আপনার দোকানের জন্য 1000 শার্ট কিনে নিয়ে আসছেন 9000 টাকা দিয়ে, তার মানে প্রত্যেকটা শার্টের দাম কত, 9 টাকা করে। এখন আপনি যখন এই শার্টগুলো বিক্রি করবেন, তখন আপনার যে কস্ট প্রাইস তার চেয়ে 80% বেশি দামে বিক্রি করবেন। এবং এখানে এটাও বলা হচ্ছে যে প্রথম মাসে আপনি এই 1000 শার্টের 75% শার্ট আপনি বিক্রি করে ফেলবেন, আর বাদ বাকি যেই শার্টগুলো থাকবে তার 50% শার্ট আপনি কি করবেন, যেই দামে কিনছেন তার থেকে 20% বেশি দামে বিক্রি করে দিবেন। এবং আলটিমেটলি আমাদেরকে জিজ্ঞাসা করছে যে হাউ মাচ গ্রস ইনকাম ডিড সেলস অফ দ্য শার্টস জেনারেট। তাহলে এই শার্টগুলো বিক্রি করে আপনার
কি পরিমাণ টাকা আপনি ইনকাম করতে পারলেন বা কত টাকা শার্ট বিক্রি করতে পারলেন, এইটা বের করে দেখান। ভাই খুব সিম্পল হিসাব, খেয়াল করেন। আমরা যদি স্টেপ বাই স্টেপ যাই, অর্থাৎ প্রথম 1 মাসের কথা যদি চিন্তা করি, যে আমার কাছে শার্ট ছিল কত, 1000 শার্ট ছিল। প্রথম 1 মাসে আমি বিক্রি করব কত, এই যে 75% শার্ট। 75% মানে কত, 75% মানে হচ্ছে 3/4। তার মানে এই 1000 শার্টের 3/4 শার্ট আমি প্রথম মাসেই বিক্রি করব। প্রত্যেকটা শার্টের আমার কস্ট প্রাইস কত, 1000 শার্ট আমি 9000 টাকা দিয়ে কিনছি, তার মানে প্রত্যেকটা শার্টের দাম হচ্ছে আমার 9 টাকা করে। তাহলে এই যে প্রত্যেকটা শার্টের দাম 9 টাকা করে, এখন আসেন আমি বিক্রি করব কত করে, বলেই দিচ্ছে যে আপনার শার্ট যত টাকা দিয়ে কিনছেন তার চেয়ে 80% বেশি দামে কিনবেন, বিক্রি করবেন, সরি 80% বেশি দামে বিক্রি করবেন। এই যে 80% মানে কত, 4/5। 80% বেশি মানে কত, 5-এর উপরে 4 বেশি। অর্থাৎ আগে আমি 5 টাকা দিয়ে, ধরে নেন যে আমি 5 টাকা দিয়ে কিনছি, সেই শার্টটা আমি কত বিক্রি করব, 5-এর উপরে 4 বেশি, অর্থাৎ 9 টাকা দিয়ে বিক্রি করব। তাহলে আমার সেলিং প্রাইস এখান থেকে কত আসবে, আমি এখান থেকে কত সেল করতে পারবো। আপনি বলবেন যে ভাইয়া 4 1000-এর ভিতরে 250 বার যাবে, আর 5 এই 250-র মধ্যে 50 বার যাবে, তাহলে 3 নং আর যায় কি না, তাহলে 9 9 81 আর 150, তাই না? 150 আর 81 গুণ করেন তো, 150-র সাথে 81 গুণ করলে 12,150 পাওয়া যায়। এটা ক্যালকুলেশন করলে 12,150 টাকা আমরা পেয়ে যাই। এখন খেয়াল করেন, আপনার কাছে কতগুলা শার্ট বাকি আছে, শার্ট বাকি আছে কতগুলা, 1000-এর ভিতরে 3/4 আপনি বিক্রি করছেন, তার মানে 750টা বিক্রি করছেন, আপনার কাছে শার্ট আছে 250টা। তো প্রশ্নে বলতেছে যে এই যে অবশিষ্ট যা শার্ট থাকলো তার 50%, সো 250-এর 50% কত, 250-এর 50% হচ্ছে 125। এই 125টা শার্ট আমি কত টাকায় বিক্রি করব, বলে দিচ্ছে যেই টাকা দিয়ে কিনছি তার থেকে 20% বেশি দামে। 20% মানে কত, 20% মানে হচ্ছে 1/5। 20% বেশি মানে হচ্ছে 5 টাকা দিয়ে কিনছি, বিক্রি করার সময় 5-এর ওপর 1 বেশি, অর্থাৎ 6 টাকা করে বিক্রি করব। তাহলে এখান থেকে সেল প্রাইস কত পাবো, 5 এইটার ভিতরে 25 বার যাবে, 6 25-এ 150, 150 আর 9 কত হয়ে যাবে, 9 35-এ 135, 9 25-এ 135 আর 0 1350 টাকা। তাহলে আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কত টাকার শার্ট বিক্রি করলাম, এটা একটু আমাদেরকে বের করে দেখান, তাই না? তাহলে টোটাল সেলিং প্রাইস কত, ক্লাস নিচ্ছি, কালকে সকালে ফোন দিবেন রে ভাই, কালকে সকালবেলা ফোন দিবেন। তাহলে খেয়াল করে দেখেন এখানে সেলিং প্রাইস কত হবে, তাহলে 12,150। এমন ফোন আসে যেটা রিসিভ না করলে মন খারাপ করবে। টোটাল সেলিং প্রাইস কত, এই যে 12,150, আর এই যে সেলিং প্রাইস কত, 1350। তাহলে টোটাল আমি কত টাকার সেল করছি, 0, 5 5-এ 10-এর 0, হাত থেকে 1 4 আর 1 5, 2 আর 1 3 1, 13,500 টাকা। এই যে অপশন সি উত্তর। শার্টগুলো বিক্রি করে আমার টোটাল সেলিং প্রাইস কত, 13,500। পরেরটাতে চলে যান, 8 নাম্বার। দেখেন 8-এ কি বলা হচ্ছে যে সেট এক্স কন্টেন্স 10 কনজিকিউটিভ ইন্টিজার্স, বলতেছে যে সেট এক্সে 10টা ধারাবাহিক সংখ্যা আছে। ইফ দ্য সাম অফ দ্য 5 স্মলেস্ট নাম্বার অফ সেট এক্স ইজ 265, বলতেছে যে 5টা ক্ষুদ্রতম ধারাবাহিক সংখ্যার যোগফল 265। হোয়াট ইজ দ্য এভারেজ অফ দ্য 5 লার্জেস্ট মেম্বার অফ সেট এক্স, তাহলে পাঁচটা বড় সংখ্যার গড় কত হবে, 5টা বড় ধারাবাহিক সংখ্যার গড় কত, এটা জিজ্ঞাসা করছে।
খেয়াল করেন এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এরকম 10টা ধারাবাহিক সংখ্যা আছে। তার ভিতরে 1 2 3 4 5 অর্থাৎ এইগুলো হচ্ছে আপনার স্মলেস্ট নাম্বার। এই স্মলেস্ট এই 5টা 1 2 3 4 5 এই 5টা স্মলেস্ট সংখ্যার সমষ্টি কত? 265। আমি যদি বলি যে গড় কত, আপনি তখন বলবেন 265কে 5 দিয়ে ভাগ করে দেন, তাহলে গড় পাওয়া যাবে 53। তাহলে গড় কোথায় বসে? মাঝখানে বসে। তাহলে এই 5টা সংখ্যার মাঝের জায়গা যদি এইটা হয়, তাহলে গড় এখানে বসলে এটা যদি 53 হয়, এইটা 54, যেহেতু এগুলো ধারাবাহিক সংখ্যা তার মানে এইটা 55 হবে, এইটা 56, এইটা 57, এইটা 58, এইটা 59 আর এইটা 60। এইগুলো হচ্ছে লার্জেস্ট। তো আমাকে বলতেছে যে এই যে 5টা লার্জেস্ট সংখ্যা, এই 5টা লার্জেস্ট সংখ্যার গড় কত আপনি সেটা বের করেন। তাহলে এখানে এই 5টা সংখ্যার মধ্যে মাঝের সংখ্যা কোনটা? এই যে 58, তার মানে 58ই হচ্ছে গড় হবে। যে 5টা ধারাবাহিক বৃহত্তম সংখ্যার গড় 58। পরেরটাতে চলে যান, 9 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে যে টুগেদার, এখানে আন্দ্রেস হবে, ঠিক আছে, এটা এস হবে, আন্দ্রেস। বলতেছে যে টুগেদার আন্দ্রেস অ্যান্ড ব্রায়ান ওয়েট পি পাউন্ডস। বলতেছে যে ব্রায়ান এবং আন্দ্রেস এই দুইজনের একত্রে ওজন কত? পি পাউন্ড। ব্রায়ান ওয়েটস 10 পাউন্ডস মোর দেন আন্দ্রেস। বলতেছে যে ব্রায়ানের ওয়েট কত? 10 পাউন্ডস মোর আন্দ্রেসের চেয়ে। তাহলে আন্দ্রেসের ওয়েট যদি এ হয়, এটার চেয়ে 10 পাউন্ড বেশি। সো এখান থেকে আমরা একটা ইকুয়েশন ক্রিয়েট করতে পারি যে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কত? সরি, বি মাইনাস এ মাইনাস বি না, বি মাইনাস এ। এখান থেকে আমরা বলতে পারি যে বি মাইনাস এ ইজ ইকুয়াল টু কত? 10 বলতে পারি। এরপরে বলতেছে যে ব্রায়ান অ্যান্ড আন্দ্রেস ডগ চুবি ওয়েট পি বাই 4 পাউন্ডস মোর দেন আন্দ্রেস ইন টার্মস অফ পি। বলতেছে যে এদের একটা কুকুর আছে, এই কুকুরের ওজনটা কত হবে? আন্দ্রেসের ওজনের চেয়ে পি বাই 4 পাউন্ড বেশি হবে। তো জিজ্ঞাসা করছে যে এই তাদের কুকুরের ওজনটা পির সাপেক্ষে কত হবে। সহজ জিনিস, এখান থেকে আমরা যদি এর ভ্যালুটা কোনোভাবে বের করতে পারি তাহলে আমাদের কাজ শেষ। সো এইটা যদি আমাদের একটা সমীকরণ হয়, এইটা যদি আমাদের একটা সমীকরণ হয়, এই দুইটা সমীকরণকে আমরা বিয়োগ করব, ঠিক আছে? এই দুইটা সমীকরণকে যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ বি প্লাস এ মাইনাস বি প্লাস এ সমান সমান কত হয়ে যাবে? পি মাইনাস 10 হয়ে যাবে। তাহলে বি আর বি কেটে যাবে, এখানে 2a ইজ ইকুয়াল টু পি মাইনাস 10 হয়। তাহলে এ ইজ ইকুয়াল টু কত? এই যে পি বাই 2 মাইনাস 10/2। তাহলে এ ইজ ইকুয়াল টু কত? এই যে পি বাই 2 মাইনাস 5। তো আমার এখানে এই কুকুরের ওজন বের করার জন্য এর ভ্যালুটা লাগতো, এর ভ্যালু অলরেডি আমি ফাইন্ড আউট করছি। এর ভ্যালু কত হবে? এই যে পি বাই 2 মাইনাস, আচ্ছা এটা আমরা একটু পরে লিখি, এই এর বিষয়টা পরে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা আগে পি বাই 4 লিখি, যেহেতু প্লাসই আছে। পি বাই 4 প্লাস, এখন এর মানটা বসায় দেন যে পি বাই 2 মাইনাস, এই যে এখন 5 করে, এখন হিসাবটা সুন্দর হবে দেখতে। তাহলে 2 4-এর লসাগু কত? 4। এখানে পি প্লাস, এখানে 2p মাইনাস, এখানে 20, তাই না? তাহলে হচ্ছে 3p বাই 4 মাইনাস হচ্ছে 20/4, তাই না? তাহলে কত হচ্ছে রেজাল্ট? এই যে 3p বাই 4 মাইনাস 5 কোথায় আছে? এই যে অপশন বিতে আছে যে 3p বাই 4 মাইনাস 5 হচ্ছে সেই কুকুরের ওজনটা ইন টার্মস অফ পি।
পরেরটাতে চলে যান, 10 নম্বর। দেখেন 10-এ কি বলা হচ্ছে যে এ ডিসকাউন্ট, থার্ড ইকুয়েশনটা মানে এইটা এইটা এটা আমরা কি করছি জানেন, এই 1 নম্বর সমীকরণ থেকে জাস্ট 2 নম্বর সমীকরণটাকে বিয়োগ করে দিছি। 1 নম্বর সমীকরণ এটা, 2 নম্বর সমীকরণ এটা, জাস্ট বিয়োগ করে এর মান বের করছি আমরা এইটা। আর এখানে এই যে কুকুরের ওজন ছিল a+p/4, এখানে জাস্ট আমরা এর ভ্যালুটা বসায় দিছি। ঠিক আছে, এখানে জাস্ট এর ভ্যালুটা বসায় দিছি, বসায় দেওয়া ক্যালকুলেশন করছি। বুঝতে পারছেন? দেখেন 10-এ কি বলতেছে যে এ ডিসকাউন্ট ইলেকট্রনিক্স স্টোর নর্মালি সেলস অল মার্চেন্ডাইজ অ্যাট এ ডিসকাউন্ট অফ 10% to 30% of the market retail price. If during a special sale an additional 20% were to be deducted from the discount price, what would be the lowest possible price of an item? Marked retail price is টাকা 260। এক লাইনের ম্যাথ। রাইট সাইডের এটাতে কি করছি জানেন, মনোযোগ দেন। আমাদেরকে প্রশ্নে বলতেছিল যে এই কুকুরটার ওজন হবে আন্দ্রেসের ওজনের চেয়ে p/4 বেশি। আন্দ্রেসের ওজন কত? a। আর এই এর আন্দ্রেসের চেয়েও কত বেশি? এই যে p/4 বেশি। সো এইটাকে আমরা একটু সাজায় লিখছি যে p/4 প্লাস a। তারপরে এই যে আমরা এখানে এর ভ্যালুটা বের করছি, এই যে p/4 প্লাস এর মান কত? p/2 মাইনাস হচ্ছে 5। এখন আসেন 2 আর 4, এই যে যদি আমরা এখানে 2 আর 4-এর লসাগু করি, এই যে 2 কে 2, 2 2 4, তাহলে লসাগু কত হয়ে গেল? 2 × 2 = 4। এই যে আমরা লসাগু বের করলাম 4, 4 4-এর ভিতরে কতবার যাবে? একবার। একের সাথে এই পি কে গুণ করে দিলে পি পাওয়া যায়। 2 দিয়ে 4-কে ভাগ করলে কত পাওয়া যাবে? 2। 2-এর সাথে পি গুণ করলে এই যে 2p পাওয়া যায়, মাইনাস এর নিচে একটা 1 আছে, 1 4-এর ভিতরে কতবার? 4বার। 4-এর সাথে 5 গুণ করলে কত হয়ে যাবে? 20 হয়ে যাবে। 2pর সাথে এই p কে যোগ করে দিলে কত পাবো? 3p মাইনাস 20 ডিভাইডেড কত? 4। এটাকে আমরা ইন্ডিভিজুয়ালি লিখতে পারি এইভাবে, মানে স্প্লিট করতে পারি যে 3p/4 মাইনাস 20/4। এই যে 3p/4 মাইনাস কত? 4, এই 20-এর ভিতরে যাবে 5 বার। এই যে উত্তর বের হয়ে গেছে 3p/4 মাইনাস 5। আশা করি বোঝা গেছে। পরেরটাতে চলে যাবে। দেখেন এখানে বলা হচ্ছে যে একটা জিনিসের ছাড় চলতেছিল, তো ছাড়টা থেকে কত পার্সেন্ট দেবে? বলতেছে যে ছাড়ের পরিমাণটা 10% থেকে শুরু হবে একদম 30% পর্যন্ত, অর্থাৎ 10 থেকে 30% পর্যন্ত আমরা ছাড় দিব। তো বলতেছে যে কোনো একটা জিনিসের ওপরে আপনার মানে কোনো একটা জিনিস লিখে রাখছে, ধরেন যে একটা জিনিসের দাম হচ্ছে 260 টাকা, তো এই 260 টাকার উপরে আরও যদি 20% ছাড় দেওয়া হয়, খেয়াল করেন, আপনার একটা ধরেন যে আপনি বাজারে গেছেন একটা মোবাইল কিনতে, মোবাইলের দাম হচ্ছে 260 টাকা লিখে রাখছে। এখন দোকানদার বলতেছে যে ভাই এই 260 টাকার মোবাইলের উপরে আমরা 10% থেকে নিয়ে শুরু করে 30% পর্যন্ত আমরা আপনাকে ডিসকাউন্ট দিব। যেহেতু আপনি আমার পরিচিত মানুষ, তাই আমি আপনাকে একদম মানে সর্বনিম্ন দামে দিব। এই যে দেখেন বলে দিছে যে হোয়াট উড বি দ্য লোয়েস্ট পসিবল প্রাইস, লোয়েস্ট পসিবল মানে সর্বনিম্ন দামে যদি আমি জিনিসটা কিনতে চাই তাহলে আমাকে সর্বোচ্চ ছাড় পেতে হবে। তাহলে 10 থেকে 30% পর্যন্ত যেহেতু ছাড় দিচ্ছে, তাহলে আমি ধরেই নিচ্ছি ও আমাকে 30% ছাড় দিবে। সো একটা জিনিসের ওপরে আমরা এগুলো পার্সেন্টেজে পড়ে আসছি, কিন্তু একটা জিনিসের দাম 100, সেখান থেকে যদি 30% ডিসকাউন্ট দেয় তাহলে জিনিসটা আমি কত টাকায় কিনতে পারবো? 70 টাকায়। তার মানে এখানে 30% ছাড় দেওয়া মানে কি? 70% দামে কেনা। আর 70% মানে কত? 7/10 কিনা, গুণন। বলতেছে যে এই যে আমি আপনাকে 30% ছাড় দিলাম, আর এইটার ওপরে আমি আপনাকে স্পেশালি আরও 20% ছাড় দিলাম। 30% ছাড় তো আপনাকে দিছি, স্পেশালি আমি আপনাকে আরও 20% ছাড় দিলাম। 20% ছাড় মানে কি? 100 টাকায় 20% ছাড় মানে কি? 80 টাকা দিয়ে জিনিসটা দিচ্ছি। 80% বা 80 টাকা মানে কি? 8/10।
তাহলে জিনিসটা আপনি কত টাকায় কিনতে পারবেন? 260 টাকার জিনিসটা আপনি কত টাকায় কিনতে পারবেন? আপনি বলবেন যে এই শূন্য আর এই শূন্য কেটে দেন, 2 এইটার ভিতরে 4 বার, এইটার ভিতরে 5 বার দশমিক আসবে, 4 26 104, 104 আর সাথে কত হয়ে যাবে? 728 হবে না? 104-এর সাথে 7 গুণ দিলে 728 হবে। এখন 728-কে আমরা যদি 5 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে? 5 দিয়ে ভাগ করে দিলে 5 14 70, হাতে থাকে 2 28, 5 5 25, 145 দশমিক সামথিং। অপশনে দেখা যাচ্ছে 145 দশমিক সামথিং, শুধুমাত্র অপশনে এতে আছে, সো অপশনে এই উত্তর। ঠিক আছে, সো এখানে 145.60 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান। দেখেন এখানে কি বলা হচ্ছে যে ইফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইনক্রিজড বাই 1%, দেন দ্য এরিয়া অফ দ্য সার্কেল ইনক্রিজেস বাই হোয়াট পার্সেন্ট? দেখেন আমি আপনাদেরকে বারবার বলছি যে এই ধরনের প্রশ্ন আসলে আমরা কখনোই ওই জ্যামিতির কনসেপ্ট নিয়ে আসবো না। ঠিক আছে, এখানে সার্কেল বলুক, ট্রায়াঙ্গেল বলুক, বা রিক্ট্যাঙ্গেল বলুক, স্কোয়ার বলুক, যাই বলুক না কেন, আমরা কখনোই এই টাইপের প্রশ্নে কখনোই জ্যামিতির কনসেপ্টকে নিয়ে আসবো না। এখানে বলতেছে যে একটা বৃত্তের রেডিয়াস 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। সহজ হিসাব, প্রথমে ধরবো যে জিনিসটা 100 ছিল, যেহেতু এরিয়াতে 2 বার গুণ করতে হয়, 2 বার গুণ করার পর এরিয়া পাওয়া যায়, তাহলে 100 থেকে প্রথমে আমরা 1% ইনক্রিজ করে দিব, তাহলে কত হয়ে যাবে? 101% হয়ে যাবে, বা 101 হয়ে যাবে, 101 হয়ে যাবে। এরপরে আবার যদি আমি এটাকে 1% ইনক্রিজ করে দেই তাহলে কত হবে? 101-এর 1% কত হয়ে যাবে? আপনি বলবেন যে 102 দশমিক সামথিং, 102 দশমিক সামথিং কিছু একটা হবে। ঠিক আছে, একদম এক্সাক্ট বলতে পারতেছি না, 102 দশমিক সামথিং কিছু একটা। তাহলে ক্ষেত্রফল প্রথমে 100 ছিল, এখন 102 দশমিক সামথিং কিছু একটা হয়েছে, তাহলে ইনক্রিজ হয়েছে কত? প্লাস 2 পয়েন্ট সামথিং কিছু একটা। সো এখানে প্লাস 2 পয়েন্ট, এখানে আসেন দুইটা অপশন আছে, এখন ক্যালকুলেশন করতে হবে। দেখেন 101-এর, তাহলে এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করে দেই, 101-কে আলহামদুলিল্লাহ, 101-কে 100 দিয়ে ভাগ করে দিলে 1.01, তার মানে এখানে করতেই তো হইল 102.01, তাহলে এখানে উত্তর হবে এটা, যে কত ইনক্রিজ পাইল? 2.01%, অপশন ডি। 2.01% উত্তর হবে, যে 2.01% ইনক্রিজ হবে ক্ষেত্রফলটা। পরেরটাতে চলে যান, 12 নম্বর। 12তে কি বলতেছে যে রশিদ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 8 days which টিপু ক্যান ফিনিশ ইন 12 days. If they work at it on alternate days with Rashid beginning, in how many days the work will be finished?
বলতেছে যে রশিদ একটা কাজ 8 দিনে করতে পারে, টিপু করতে পারে 12 দিনে। তো বলতেছে যে যদি রশিদ আর টিপু অল্টারনেট ডেজে কাজ করে, অর্থাৎ একদিন পর পর কাজ করে, এবং প্রথম দিন যদি কাজটা রশিদ শুরু করে, তাহলে এই পুরো কাজটা শেষ করতে কত সময় লাগবে। তাহলে খেয়াল করেন, রশিদের সময় লাগে 8 দিন, টিপুর সময় লাগে 12 দিন। তাহলে মোট কাজের পরিমাণ কত? 8 12 লসাগু হচ্ছে 24। এখন রশিদের এফিসিয়েন্সি কত? এই যে 3 8 24। টিপুর এফিসিয়েন্সি কত? 12 2 24। এখন বলতেছে যে এরা কাজ করবে অল্টারনেট ডেজে এবং কাজটা রশিদ শুরু করবে। অর্থাৎ প্রথম দিন যদি রশিদ করে, দ্বিতীয় দিন টিপু করবে, তৃতীয় দিন আবার রশিদ, চতুর্থ দিন টিপু, পঞ্চম দিন আবার রশিদ, ষষ্ঠ দিন যে আবার টিপু করবে, সপ্তম দিন আবার রশিদ, অষ্টম দিন আবার টিপু, নবম দিন রশিদ, দশম দিন টিপু। এইভাবে চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আমার এই 24 ইউনিট কাজ শেষ হয়। তাহলে রশিদ একদিনে কত করতে পারে? এই যে 3, টিপু 2, রশিদ 3, টিপু 2, রশিদ 3, এই যে টিপু 2। এইভাবে চলতেই থাকবে যতদিন পর্যন্ত না আমার কাজ শেষ হয়। এখন আমরা হিসাব করে দেখি কতদিনে কাজ শেষ হচ্ছে। তাহলে 3 2 5 8 10 13 15 18 20 23। দেখেন 9 দিন পুরোটাই লাগতেছে, অর্থাৎ আমরা 9 দিনে, দেখেন আমরা 9 দিনে কাজ করতে পারতেছি কত? 23 ইউনিট কাজ করতে পারতেছি। তাহলে আমার কাজ আরও বাকি থাকে কত? 24 ইউনিট পুরো কাজ। তাহলে 23 ইউনিট করে ফেলছি, তার মানে আরও 1 ইউনিট কাজ বাকি আছে। তাহলে আমরা এই যে দশম দিন, এই দশম দিন যদি পুরো দিন কাজ করি, এই দশম দিন যদি পুরো দিন কাজ করি তাহলে 2 ইউনিট কাজ করতে পারবো। কিন্তু আমার এই দশম দিন তো পুরো দিন কাজ করার দরকার নাই, অর্ধেক দিন কাজ করলেই হচ্ছে, হাফ দিন কাজ করলেই আমার হয়ে যাচ্ছে না। তাহলে এই যে হাফ দিনে আমি করে ফেলবো কত? বাকি 1 ইউনিট কাজ। তাহলে দেখেন তো এই 24 ইউনিট কাজ শেষ করতে আমার কতদিন সময় লাগছে? আপনি বলবেন যে 9 দিন আর হাফ দিন, অর্থাৎ 9/1/2 দিন, যেটাকে ওরা অপশনে বলতেছে 19/2 দিন। ঠিক আছে, এই যে 19/2 দিনে পুরো 24 ইউনিট কাজ আমার কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। পরেরটাতে চলে যান। 13 নম্বরে কি বলা হচ্ছে যে 2 ইকুয়াল গ্লাসেস আর রেসপেক্টিভলি 1/3 অ্যান্ড 1/4 ফুল অফ মিল্ক। বলতেছে যে দুইটা মানে গ্লাসের ধারণ ক্ষমতায় সমান। তো দুইটা গ্লাসে একটাতে আছে 1/3 এবং আরেকটাতে 1/4 দুধ দ্বারা পূর্ণ করা আছে। দে আর দেন ফিল্ড আপ উইথ ওয়াটার। এরপরে এগুলোকে পানি দ্বারা পূর্ণ করা হইল। অ্যান্ড দ্য, এটা কি লিখছে? এটা ভুল লিখছে, কন্টেন্টস হবে নাকি? কন্টেন্টসই হবে, এটা এন হবে এটা। অ্যান্ড দ্য কন্টেন্টস মিক্সড ইন এ টাম্বলার। বলতেছে যে এই দুধ পানির মিশ্রণটাকে আপনি বড় একটা পাত্রে আপনি মিক্স করে দিলেন। হোয়াট ইজ দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য টাম্বলার? তাহলে ওই বড় পাত্রে দুধ এবং পানির অনুপাতটা কত হবে এটা বের করেন। খেয়াল করেন এখানে দুইটা গ্লাস আছে, দুইটা গ্লাসের ধারণ ক্ষমতাই সমান। এখন কথা হচ্ছে গ্লাস 1 এবং গ্লাস 2 এদের ধারণ ক্ষমতা কত এটা আগে বের করতে হবে। এইটা কিভাবে বের করা যায়? এই যে দুইটা ফ্র্যাকশন দেখতে পাচ্ছি 1/3 আর 1/4, এইটার যে ডিনোমিনেটর আছে অর্থাৎ 3 আর 4, এই 3 আর 4-এর লসাগু করব, লসাগু করে 12 পাবো। সো গ্লাস 1-এর ধারণ ক্ষমতাকেও আমি 12 বলতেছি, গ্লাস 2-র ধারণ ক্ষমতাকে আমি 12 বলতেছি, কারণ প্রশ্নে বলেই দিছে যে 2 ইকুয়াল গ্লাসেস। এখন এই গ্লাস 1-এ মিল্ক আছে কত? এই যে 12-র 1/3, 12-র 1/3 মানে কত? 4 দুধ আছে। আর গ্লাস 2-তে আমার মিল্কের পরিমাণ কত?
12/1/4। 12/1/4 মানে হচ্ছে 3। তো বলতেছে যে আর আর এই যে 4-এর সাথে 4 লিটার দুধের সাথে আমি পরবর্তীতে কী করছি, পানি মিক্স করে পুরো গ্লাসটাকে পরিপূর্ণ করে দিছি। তাহলে 12-র মধ্যে 4 যদি দুধ থাকে তাহলে পানি কত, 8। 12-র মধ্যে 3 যদি দুধ থাকে তাহলে পানি কত, 9। তাহলে খেয়াল করেন, এখন বলা হচ্ছে যে এইগুলাকে, অর্থাৎ এই যে এই প্রথম গ্লাসের লিকুইড এবং দ্বিতীয় গ্লাসের লিকুইডকে যদি আমি এই বড় একটা পাত্রে ঢেলে দেই তাহলে এখানে দুধ এবং পানির অনুপাতটা কত সেটা বের করেন। তাহলে এখানে প্রথম পাত্রে দুধ হচ্ছে, মানে প্রথম গ্লাসে দুধ 4, দ্বিতীয় গ্লাসে দুধ কত, 3। প্রথম গ্লাসে পানি হচ্ছে 8, দ্বিতীয় গ্লাসে পানি কত, 9। তাহলে এই বড় পাত্রে ঢালার পরে দুধ এবং পানির অনুপাত কত হয়ে যাবে, 4-3 7 আর 8-9 17, অর্থাৎ 7:17 হয়ে যাবে না। যে বড় পাত্রে যখন আমি ঢেলে দিব তখন দুধ আর পানির অনুপাত কত, 7:17 হয়ে যাবে। পরেরটাতে চলে যান, 14 নম্বর। দেখেন 14তে কি বলতেছে যে দ্য রেশিও বিটুইন টু নাম্বারস ইজ 3:4। দুইটা সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4, অ্যান্ড দ্য লিস্ট কমন মাল্টিপল ইজ 180, এবং এই দুইটা সংখ্যার লসাগু কত, 180। হোয়াট ইজ দ্য ফার্স্ট নাম্বার, তাহলে প্রথম সংখ্যাটা কত। তাহলে আমি ধরেই নিচ্ছি যে এখানে আমার যে দুইটা সংখ্যা দেওয়া আছে 3 এবং 4, এই দুইটা সংখ্যার লসাগু কত হবে, 3-4-এর লসাগু 12। সো আমাদের স্ক্রিনে যেটা 12, প্রশ্নে বলতেছে লসাগু কত, 180। তো 12 সমান সমান যদি 180 হয় তাহলে 1 সমান সমান কত হবে, 15 হবে। জিজ্ঞাসা করছে যে প্রথম সংখ্যাটা কত, অর্থাৎ 3 কত, এই 3 সমান সমান হচ্ছে 45। তো অপশন সি উত্তর। পরেরটাতে চলে যান, 15 নম্বর। দেখেন 15তে কি বলা হচ্ছে যে দ্য ডিস্টেন্স বিটুইন টু স্টেশনস ঢাকা অ্যান্ড চিটাগাং ইজ 450 কিলোমিটার। বলতেছে যে ঢাকা এবং চিটাগাং এই দুইটা স্টেশনের দূরত্ব হচ্ছে 450 কিলোমিটার। এ ট্রেন স্টার্টস অ্যাট 5 PM ফ্রম ঢাকা অ্যান্ড মুভস টুয়ার্ডস চিটাগাং at an average speed of 60 km/h. Another train starts from Chittagong at 4:20 p.m. and moves towards Dhaka at an average speed of 80 km/h. At what time will the two trains meet? বলতেছে যে ঢাকা এবং চিটাগাংয়ের মধ্যকার দূরত্ব 450 কিলোমিটারের। একটা ট্রেন ঢাকা থেকে বিকাল 5টায় যদি 60 km/h বেগে ছাড়ে, এবং চিটাগাং থেকে অন্য একটা ট্রেন 80 km/h বেগে যদি বিকাল 4:20 ছাড়ে, তাহলে কয়টার দিকে এই দুইটা ট্রেনের সাক্ষাৎ হবে, কয়টার দিকে বা কোন সময়ে এই দুইটা ট্রেনের সাক্ষাৎ হবে, এটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন এখানে চিটাগাং থেকে যে ট্রেনটা রওনা দিছে এটা কিন্তু আগে রওনা দিছে 4:20। আর ঢাকা থেকে যেটা রওনা দিছে সেটা বিকাল 5টায় রওনা দিছে। তাহলে এই যে 4:20 রওনা দিল আর আরেকটা রওনা দিছে বিকাল 5টায়, তাহলে এই যে চিটাগাং থেকে যে ট্রেনটা রওনা দিছে এইটা 40 মিনিট আগেই রওনা দিছে না, 40 মিনিট আগেই রওনা দিছে। তো 40 মিনিটে এই ট্রেনটা কত দূরত্ব অতিক্রম করবে 450 কিলোমিটারের মধ্যে।
আপনি তখন বলবেন যে ভাইয়া চিটাগাংয়ের ট্রেনটা ঘন্টায় 80 কিলোমিটার/আওয়ার বেগে ছোটে, অর্থাৎ 60 মিনিটে এই ট্রেনটা 80 কিলোমিটার যায়। তাহলে এই যে 40 মিনিট আগে যেহেতু রওনা দিছে, তাহলে 40 মিনিটে ও কত দূর যাবে? আপনি বলবেন যে 80 × 40 / 60, 20 2 বার, 20 3 বার, তার মানে হচ্ছে 160/3 কিলোমিটার পথ চলে যাবে। তাহলে খেয়াল করেন, টোটাল দূরত্ব হচ্ছে আমার 450 কিলোমিটার। এই 450 কিলোমিটারের মধ্যে টোটাল দূরত্ব কত? এই যে 450 কিলোমিটার, এই 450 কিলোমিটারের মধ্যে এই চিটাগাং থেকে ছেড়ে আসা ট্রেন অলরেডি কি করছে? 160/3 কিলোমিটার পথ ট্রাভেল করে ফেলছে। তাহলে 450-এর মধ্যে যদি 160/3 কিলোমিটার যদি আমি কাভার করেই ফেলি, তাহলে অবশিষ্ট পথ আর থাকলো কতটুকু? এইটা হিসাব করি যে অবশিষ্ট যতটুকু পথ বাকি আছে, এই অবশিষ্ট পথের কোনো একটা পয়েন্টে এই দুইটা ট্রেনের সাক্ষাৎ হবে। তাহলে অবশিষ্ট আর কত পথ বাকি থাকলো এইটা হিসাব করার জন্য 0, 3 5 15 5, হাত থেকে 1, 3 4 12 আর 13, 1350 মাইনাস 160, 1350 থেকে যদি আমরা 160 বাদ দেই, তাহলে পেয়ে যাব 1190। তার মানে হচ্ছে 1190/3 কিলোমিটার পথ এখনো আমার বাকি আছে। অর্থাৎ এই 1190/3 কিলোমিটার পথের কোনো একটা জায়গায় এসে এই দুইটা ট্রেনের সাক্ষাৎ হবে। আমরা সবাই জানি যে টাইম মানে হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড স্পিড। সেখানে ডিস্টেন্স কত? 1190/3। আর এখানে স্পিডটা কত? যেহেতু দুইটা ট্রেন একটা আরেকটার বিপরীত দিক থেকে আসতেছে, তার মানে ডিরেকশন অপোজিট। ডিরেকশন অপোজিট হলে রিলেটিভ স্পিড কী হবে? যোগ হয়ে যাবে। তো 60 আর 80 যোগ করলে কত হবে? 140 হবে। সো ভাগ কত? 140। তাহলে এখান থেকে আমরা টাইম বের করতে পারি যে 1190/3 গুণন 1/140, 0 0 কেটে দেন, 9 2 11 হচ্ছে না, যাচ্ছে না, 7 বার যাবে, 7 17 119, 7 2 14। তাহলে ওপরে 7, নিচে 3 2 6। এটাকে মিনিটে কনভার্ট করে দেওয়ার জন্য আমরা 60 গুণ করে দিব এখানে, ঠিক আছে? মিনিটে কনভার্ট করে দেওয়ার জন্য 60 গুণ করলাম, 6 10 60, 17 10 170 মিনিট। 170 মিনিট মানে হচ্ছে 2 ঘন্টা 50 মিনিট। অর্থাৎ যখন থেকে রিলেটিভ স্পিড শুরু হয়েছে, ঠিক তখন থেকে 2 ঘন্টা 50 মিনিট পরে এই দুইটা ট্রেনের সাক্ষাৎ হবে। রিলেটিভ স্পিড শুরু হয়েছে বিকাল 5টায়, তাহলে বিকাল 5টা থেকে 2 ঘন্টা 50 মিনিট মানে হচ্ছে সন্ধ্যা 7টা 50 মিনিটে এই দুইটা ট্রেনের সাক্ষাৎ হবে। ঠিক আছে? সন্ধ্যা 7টা 50 মিনিটে এই দুইটা ট্রেনের সাক্ষাৎ হবে। এটাই উত্তর, 7টা 50। পরেরটাতে চলে যান, 16 নম্বর। এই ম্যাথটা রিপিট প্রশ্ন না, এটা আমরা সলভ করছি না, এর উত্তর হচ্ছে 1200। এর আগে কোন একটা ক্লাসে আমরা সলভ করে আসছি। হ্যাঁ শোন ভাই, আমি তো পড়াইতেছি। মনে হয় একটা তো টর্নেডো হচ্ছে, বুঝতে পারতেছি। ওকে ওকে, এটা রিপিট প্রশ্ন, এটা আমরা সলভ করছি এর আগে কোন একটা ক্লাস। হ্যাঁ, এটাকে বাদ দিয়ে গেলাম, রিপিট প্রশ্ন এটা। 17 নম্বর দেখেন, 17তে কি বলতেছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য নেক্সট নাম্বার ইন দ্য সিরিজ। বলতেছে যে এই সিরিজের পরবর্তী নাম্বারটা কত হবে, এটা জিজ্ঞাসা করছে। তো দেখেন সিরিজটা একটু খেয়াল করি, 7 7 14 42 168। তার মানে বিষয়টা হচ্ছে 7-এর সাথে 1 গুণ করলে 7, 7-এর সাথে 2 গুণ করলে, 3 গুণ করলে
4 গুণ করলে ঠিক আছে, বুঝতে পারছি। এখানে বিষয়টা হচ্ছে এরকম, 7-এর সাথে যদি 1 গুণ করে দেই তাহলে এই যে এখানে 7 পাই, ঠিক এটার সাথে যদি আবার মানে পরবর্তী পদের সাথে যদি 2 গুণ করি তাহলে 14 পাবো। এইটার 14-র সাথে যদি আবার 3 গুণ করি তাহলে এই যে 42 পাই। এই 42-এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে 168 পাই। তাহলে দেখেন প্রত্যেকবার আগের পদের সাথে 1 2 3 4 করে আমরা গুণ করে আসতেছি। তার মানে এই পদটার সাথে আমরা কত গুণ করব? 5 গুণ করব। তাহলে কত হয়ে যাবে? 5 168-তে 500, 5 7 300, 5 8 40, তার মানে 840 হয়ে যাবে। তার মানে পরবর্তী সংখ্যাটা আমার হবে 840। পরেরটাতে চলে যান 18 নম্বর। 18তে কি বলতেছে যে 12 year old মানিক ইজ 3 times as old as his brother রাহুল। বলতেছে যে 12 বছর বয়সী মানিক তার ভাই রাহুলের চেয়ে 3 গুণ বড়। তো বোঝাই যাইতেছে যে রাহুলের চেয়ে মানিক যদি 3 গুণ বড় হয় আর মানিকের বয়স যদি 12 হয় তাহলে রাহুলের বয়স কত হবে? অবশ্যই 4 হবে। তো জিজ্ঞাসা করছে যে হাউ ওল্ড উইল মানিক বি হোয়েন হি ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ রাহুল। বলতেছে যে যখন মানিক রাহুলের বয়সের দ্বিগুণ হবে তখন মানিকের বয়স কত হবে। তাহলে আমরা ধরেই নিচ্ছি যে এক্স বছর পরে মানিক রাহুলের বয়সের চেয়ে দ্বিগুণ বয়সী হয়ে যাবে। সো আমরা যদি এই দুই ভাইয়ের বয়সটাকে সমান করতে চাই তাহলে মানিক তো এমনিতেই রাহুলের চেয়ে বড়, তাই আমরা ওই 2 গুণটাকে রাহুলের বয়সের সাথে গুণ করে দিব। তাহলে 4 দুগুণ 8 প্লাস 2x ইজ ইকুয়াল টু 12 প্লাস এক্স। 2x থেকে x বাদ দিলে x পাওয়া যাবে, 12 থেকে 8 বাদ দিলে 4। তার মানে 4 বছর পরে মানিকের বয়স রাহুলের বয়সের দ্বিগুণ হবে। তাহলে 4 বছর পরে মানিকের বয়স কত হবে? এই যে 16, আর রাহুলের বয়স কত হবে? 8। এই যে দেখেন দ্বিগুণ হয়ে গেছে। তার মানে যখন মানিকের বয়স রাহুলের বয়সের দ্বিগুণ হবে তখন মানিকের বয়সটা হবে কত? এই যে 16। আমাদের আইএফআইসি ব্যাংকের বিষয়টাও শেষ হয়ে গেল। এখন অন্যান্য যে ব্যাংকগুলো আছে সেগুলো করবো ঈদের আগে। এটা আসলে শেষ করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এই ব্যাচটা আমি যাচ্ছি একটু স্লোই, কারণ রোজার দিন সেদিন কোন এক ব্যাচে পড়াইতে নিছি, তো অলরেডি ক্লাস আপনার মানে 1.5 ঘন্টা হয়ে গেছে। তো হুট করে একজন কমেন্ট করছে যে ভাই, রোজাদারকে এত কষ্ট দেওয়া ঠিক না সকাল সকাল। বুঝতে পারছেন? আসলে জিনিসটা দেখে নিজেরই খারাপ লাগলো যে একে তো পড়াইতেছি ব্যাংকের জন্য, আবার যদি আমার কারণে যদি রোজাদার কষ্ট পায় তাহলে আরেক ঝামেলা। ঠিক আছে, এই জন্য কম পড়াইতেছি, বাট পড়াইতেছি। তো ঠিক আছে, দেখা হবে আবার আগামীকালকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।